রোদকে আজ আইজি সাহেব থ্রেট দিয়েছে। তিনি জানিয়েছে রাজ নামের এক ব্যবসায়ীকে অবৈধ আইন ব্যবহার করে অযথা হেনস্থা করা হয়েছে। এই অভিযোগ সম ভিকটিম করছেন তার কাছে। পুরো ডিপার্টমেন্টের সামনে তাকে লাস্ট চান্স দেওয়া হয়েছে। রোদের সম্মানের পুরো ফালুদা বানিয়ে ফেলেছে রাজ। রোদ এই জব করে শখবশত এবং নিজের ভরণ পোষণের জন্য। তার বাবার থেকে এক কানা কুড়িও রোদ নিজের জন্য ব্যয় করে না। রোদ তার বাবাকে এখনো ক্ষমা করেনি। শীতল ডাইনিংয়ে চুপচাপ বসে আছে। রাজ তার ঠিক পাশে বসেছে। তুমি ভাবছো এই বাংলোতে আমরা দুজন, তাহলে এই খাবারগুলো কিভাবে এখানে এলো? আসলে আমি এখানে শুধু তোমার সাথে একান্তে সময় কাটাতে চাই, তাই আমাদের যেন বিরক্ত না করে কেউ। এজন্য কোনো সার্ভেন্ট সার্ভিস রাখিনি। আমার একজন পরিচিত লোক আছে যে প্রতিদিন 3 বার করে খাবার সার্ভিস দিবে। শীতল কিছু বলল না। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শীতল এক পা বাড়াতেই রাজ শীতলের হাত ধরে নিজের কোলে বসিয়ে নিল। খেয়ে দে, তারপর এখান থেকে যেতে পারবে। এর আগে না। আমাকে ছাড়ুন, আমি আপনার হাত থেকে খাবো না। আমার ঘৃণা লাগে আপনাকে। কেন বুঝতে পারছেন না আমি আপনাকে সহ্য করতে পারি না? শীতল, আমারও এক কথা, তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমি সারা জীবন দূরে থাক, 1 মিনিটও আপনার সাথে থাকতে চাই না। ছাড়ুন আমাকে আর যেতে দিন আমার নিজের বাড়িতে। রাজ শীতলের গলায় নাক ঘষে বলল, এখান থেকে যাওয়ার কথা ভুলে যাও। এখন চুপচাপ খেয়ে নাও প্লিজ। আমি খাবো না কিছুই। আমাকে এখন বাসায় দিয়ে আসুন। ভাইয়া আমাকে খুঁজে বের করলে আপনার কি অবস্থা করবে সেটা ভেবেছেন? রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে রোদের নাম শুনে। রাজ শীতলকে শক্ত করে ধরে বলল, তুমি ওদের কাছে ছিলে বলে আর তোমার কথা ভেবে ওদের কিছু বলিনি। তা না হলে দুনিয়ায় এমন কারো বুকের পাঠা নেই যে রাজের গায়ে হাত তোলে। কলিজাটা ছিঁড়ে ফেলতাম রোদের বাট, তোমার মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি আমি। আমি এখন বিন্দু মাত্র সহ্য করব না কোনো কিছু। আপনি কি সহ্য করবেন আর না করবেন তাতে আমার কিছু যায় আসে না। আমাকে ছাড়ুন। শীতল অনেক চেষ্টা করেও রাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারল না। শীতল এবার পায়ের হিল দিয়ে খুব শক্ত করে জোরে চাপ দিল। শীতলের মনে হলো সে চাপটা খুব জোরে দিয়েছে। রাজ ব্যথা পেয়ে ছেড়ে দেবে। রাজ এমন একটা ভাব করল যে কিছুই হয়নি। উল্টো সে শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। আচ্ছা তুমি তো আমাকে ভালবাসো, তাহলে এমন কেন করছো? ভালোবাসি মানে? কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? তার মানে আমাকে ভালবাসো না আর? জি হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলো এই কথা। শীতল চোখের দিকে তাকালো না। আমি আপনাকে ঘৃণা করি। এবার তো ছাড়ুন আমাকে। রাজ শীতলকে ছেড়ে দিল। শীতল উঠে দাঁড়াতেই রাজ বলল, তাহলে গত 1 বছর কি ছিল? আমাকে এত কেয়ারিং কেন করেছিলে? আমি যেভাবে তোমাকে চাইতাম সেভাবে কেন নিজেকে প্রেজেন্ট করতে? শীতল কিছুক্ষণ চুপ থেকে বলল, তখন আমার পাশে কেউ ছিল না। তাই ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আপনার কথায় উঠতাম আর বসতাম। সারাক্ষণ আপনার মন জয় করার চেষ্টা করতাম। এখন আমার পাশে সবাই আছে, তাই দুর্ভাগ্য মেনে নেব না। আমি কোনো অবলা অসহায় মেয়ে নয়। রাজ এমন কথা আশা করেনি শীতলের থেকে। রাজের মনে হলো, শীতলের কথায় যুক্তি আছে। রাজের মনে খুব কষ্ট লাগলো। এরকম সত্যিটা এতদিন তার অজানা ছিল। শীতল এতদিন তাহলে ভাগ্যকে মেনে নিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করেছে। রাজ বলল, আমাকে সত্যি ভালবাসনি কোনোদিন? না, আপনার মতো মানুষকে কখনো ভালোবাসা যায় না। আপনি জঘন্য মানুষ আর জঘন্যই থাকবেন। আপনার মতো মানুষকে করুণা করেছিলাম এতদিন, ভেবেছিলাম আপনাকে মানুষ বানাবো, কিন্তু আমি ব্যর্থ। আপনার আসল রূপ ভাইয়া আমাকে দেখিয়েছে। সেদিন থেকে আপনার জন্য আমার মিনিমাম মানবিকতাও মরে গেছে। শীতল সহজভাবে এই কথাগুলো বলে উপরে চলে গেল। রাজ চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। বুকে হাত দিয়ে মনে মনে ভাবল সে কি কোনো খেলনা নাকি? আগেই তো সে ভালো ছিল।
শীতল তাকে মায়া মমতা ভালোবাসা কি সেটা বুঝিয়ে দিয়ে এখন নিজেই সরে গেল। শীতল এটা করতে পারে না, রাজের মনে জায়গা করে নিয়ে এখন জায়গা থেকে সরে যাবে সেটা কখনো হতে পারে না। রাজ শীতলের সাথে জঘন্য কাজ করেছে কিন্তু শীতল তো আরো বেশি জঘন্য কাজ করছে রাজের সাথে। রাজ হাতে থাকা প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মারল। রাগে তার গা জ্বলছে। রাজ নিজের মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে। রাজ কল্পনাও করতে পারছে না শীতলকে ছাড়া কিছু। শীতলের ভালোবাসা সে কি করে ভুলবে, ভোলা সম্ভব না। রাজের পৃথিবীতে শুধু একমাত্র শীতল আর শীতল। রাজ হাল ছাড়ল না, সে একবার যেটা ভাবে সেটা করেই ছাড়ে। শীতল রাজের লাইফ রাজের ভালোবাসা নিয়ে এমন করতে পারে না। রাজ আর কিছু ভাবতে পারছে না। সে দুই হাত নিজের কানে দিয়ে হাঁটু ঘেরে ফ্লোরে বসে পড়ল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে খুব রাজের। চিৎকার দিয়ে শুধু বলতে ইচ্ছে করছে, শীতল আমাকে একটু ভালবাসো প্লিজ। আমার তুমি ছাড়া আপন বলতে কেউ নেই যে। কেন আমার মনে ভালোবাসা জাগিয়ে এভাবে দূরে সরে যাচ্ছ? আমাকে ক্ষমা করো আর একটু ভরসা করে বিশ্বাস করো। কাজ হিমালয়ের কথা অনুযায়ী ময়মনসিংহের সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হলো। হলুদ শাড়ির সাত কালো চুড়ি, কালো টিপ আর চোখে মোটা করে কাজল দিয়েছে। কাজল এমনিতেও সেরা সুন্দরী, তার মধ্যে এমন সাজ সেজেছে। কাজল ভাবছে চিঠির হিমালয় এই সাজে কাজলকে দেখলে স্নেস হারিয়ে ফেলবে। কাজল নিজের মাথায় নিজেই টোকা দিয়ে ভাবল, ধ্যাত কি সব ভাবছে ও, মাথাটা পুরোপুরি গেছে ওর। আচ্ছা, ওর কি অচেনা লোকের কথা এখানে আসা ঠিক হয়েছে? সামান্য চিঠির পরিচয় এখানে আসা ঠিক হয়েছে কি? এখন ফিরে গেলে কেমন হয়? না ফিরা সম্ভব না। কথা দিয়ে কথা না রাখার মেয়ে কাজল না। যা হবে তা দেখা যাবে। এখন আপাতত ওয়েট করা যাক। শীতল বেডে আধশোয়া অবস্থায় উপর হয়ে শুয়ে আসাদ। মনে হয় কাঁদছে। রাজ খাবারের প্লেট হাতে নিয়ে শীতলের গায়ে হাত দিয়ে বলল, অনেক বেলা হয়েছে, কিছু খেয়ে নাও, তোমার শরীর ফুরবল খুব। আমি খাবো না, আপনার হাত থেকে তো কখনোই না। প্লিজ রাগ করো না, খেয়ে নাও। তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না। সত্যি সহ্য হচ্ছে না? তাহলে আমাকে আমার বাড়ি দিয়ে আসুন। আমার কষ্ট চলে যাবে। এটা সম্ভব না। তোমাকে আমার সাথে থাকতেই হবে। তাহলে আমি খাবো না। রাজ শীতলের কথা না শুনে জোর করে কিছুটা স্যুপ শীতলের মুখে পুরে দিল। সাথে সাথে শীতল পুরো খাবারের প্লেট রাজের উপর ছুঁড়ে মারল। রাজ এমনটা আশা করেনি। শীতলের এমন ব্যবহারে রাজ প্রচণ্ড রেগে গেল। সে আচমকা শীতলকে বেডের উপর চেপে ধরে শীতলের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। এমন জোরে ধরেছে যে শীতলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শীতল হাত দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করল। কিছুতেই কিছু হলো না। রাজ শীতলকে 15 মিনিট পর ছাড়ল। রাজ বলল, এটা এখন আমার সীমানা, যা করবে ভেবে চিন্তে করবে। তোমার প্রতিটি বিহেভের দ্বিগুণ ফিরিয়ে দেওয়া হবে। শীতলের প্রচণ্ড রাগ হলো। সে চিৎকার দিয়ে বলল, ইউ ব্লাডি বাস্টার, হাউ ডেয়ার ইউ টাচ মি? আমাকে টাচ করে কিস করার অধিকার কে দিয়েছে আপনাকে? এই অধিকার আপনার নেই। রাজের এবার মাথায় আগুন ধরে গেল। সে কি করবে বুঝতে পারছে না। রাজ রেগে ফায়ার হয়ে শীতলকে কোলে তোলে বেডের মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। রাজ কি করছে নিজেও জানে না। সে নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলছে। আর শীতলের এটা দেখে প্রাণ যায় যায় অবস্থা। সে ভাবছে এতটা না করলেও হতো। রাজের রাগ সম্পর্কে সে ভালোভাবেই জানে। রাজ নিজের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর সোজা শীতলের উপর উঠে পড়ল। দুই হাত দিয়ে শীতলের দুই হাত চেপে ধরল রাজ। রাজ শীতলের কানে কানে বলল, অনেক হয়েছে ডার্লিং, আর না। আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আর না। নিজের জিনিস কিভাবে নিজের করতে হয় সেটা আমার জানা আছে। ভালো হতে চাইলাম, হতে দিলে না। এখন থেকে রোজ আমার জঘন্য রূপ দেখবে তুমি। প্রতিদিন আমার জঘন্য রূপ দেখবে তুমি। এগুলোর জন্য দায়ী তুমি। আমাকে অপমান করার শোধ আমি নেব। তোমার পুরো পরিবারকে রাস্তায় নামাবো আর রোদকে তো আমি আমার পায়ের নিচে ফেলবো।
রাজের চোখ দিয়ে আগুন ঝরছে। রাজ শীতলের শাড়ির আঁচলটা টেনে ফেলে দিল। এবার তোমাকে দেখাবো ব্লাডি বাস্টার কাকে বলে। আর আমার টাচ কিভাবে তোমার ভালো না লাগে। শীতলের প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হলো ভয়ে। কাজল অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলো, তবুও হিমালয় এলো না। কাজল রাগে দুঃখে চলে এলো বাসায়। কাজলের মন ভীষণ খারাপ, ইচ্ছে করছে চিঠির ভেতর ঢুকে লোকটাকে মার্ডার করতে। কেন এমন করলো লোকটা? এভাবে অপেক্ষা করানোর মানে কি হতে পারে? শীতলকে সোফায় বসিয়ে মলম লাগিয়ে দিচ্ছে রাজ। হাত পায়ে আরো অনেক জায়গায় চোট লেগেছে শীতলের। শীতলের ঠোঁট অসম্ভব রকমের ফুলে গেছে, ঠোঁট মরিচের মতো লাল হয়ে ফুলে আছে শীতলের। রাজের অবস্থা আরো বেশি খারাপ। শীতল তার লম্বা লম্বা নেইল দিয়ে রাজের বুক পুট ফেস সব আঁচড়ে দিয়েছে রাজের সাথে না পেরে। রাজের ঠোঁটে ইচ্ছে মতো কামড় দিয়েছে শীতল, যার কারণে রাজের ঠোঁটও লাল হয়ে জ্বলছে। রাজ শীতলকে জোর করে মলম লাগিয়ে দিল। শীতল রাজকে অবাক করে দিয়ে বলল, আপনিও মলম লাগিয়ে নিন। রাজ আচমকা ধাক্কা খেল। শীতল সোফা থেকে উঠতেই রাজ শীতলের হাত ধরে বলল, তুমি তো আমাকে ভালবাসো না, তাহলে কেন কেয়ারিং কথা বলছো? শীতল প্রশ্নটা করে নিজেই নিজের কাছে ধরা খেয়েছে। আপনি তো ডিভোর্স পেপারে সাইন করেননি। আইনত আমি আপনার ওয়াইফ, এজন্য এতদিনের করা দায়িত্ব হঠাৎ মনে পড়ল। তাছাড়া আমি আপনার মতো জানোয়ার না, মানুষ। আমার মধ্যে মানবিকতা আছে। হাজার হলেও আপনি মানুষ, আর আমার কারণে আপনি চোট পেয়েছেন, এজন্যই বললাম মলম লাগাতে। আমাকে এর থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছিল। আমি নীরবে সহ্য করেছি, কিছু বলেনি, বাট সবকিছু মনে রেখেছি। রাজ হাতে থাকা মলমটা ছুঁড়ে মারল। রাজের একটা ভুলের জন্য আজকে এমন দিন দেখতে হচ্ছে তাকে। শীতলের জন্য এত কষ্ট পেতে হবে আজকে, জানলে কখনো শীতলের সাথে জঘন্য ব্যবহারগুলো করতো না। রাজ তো এখন ভালো হতে চায়, সে তো ভালো হয়ে গিয়েছিল, বাট শীতল তাহলে কেন এমন করছে? আল্লাহ কেন শীতলের মন থেকে রাজকে মুছে ফেলছে? যত কিছুই হয়ে যাক, রাজ ঠিক করল শীতলের ভুল ভাঙিয়ে সবাইকে শাস্তি দিয়ে শীতলের কাছ থেকে ভালোবাসা আদায় করবেই। বেশ কয়েক দিন হয়ে গেল। রাজন আর রোদ রাজের ঠিকানা বের করতে পারল না। শীতলকে নিয়ে রাজ কি বিদেশে চলে গেল নাকি? বাট শীতলের পাসপোর্ট তো রোদদের বাসায়। রাজের কাছে সব সম্ভব, ও পারে না এলম কিছু নেই। রোদ কসম খেয়েছে সে রাজ আর শীতলকে এক হতে দেবে না কিছুতেই জীবিত থাকতে। শীতল অনেকবার চেষ্টা করেছে পালানোর, বাট কিছুতেই পারল না। কখনো কর্ডিরে শাড়ি ফেলে নিচে নামার চেষ্টা করছে, ছাদে দড়ি বেঁধে চেষ্টা করছে, জানালা দিয়ে চিল্লা চিল্লি তো আছেই। রাজ কিভাবে যেন শীতলের সামনে দাঁড়িয়ে পড়ে এসব করার সময়ে। রাজ শীতলকে একদিন বলল পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, আর সবকিছু রাজের ফোন থেকে দেখা যায়। রাজ সারাক্ষণ শীতলের সাথে ঝাপটে থাকে, যার কারণে শীতল পালানোর রাস্তা খুঁজতে পারে না। বাংলোতে একটা টেলিফোনও নেই। শীতলের ফোন তো তাদের বাসায়, আর রাজের ফোন থাকে তার কাছে। রাজ যখন ওয়াশরুমে যায় তখনই সে পালানোর বৃথা চেষ্টা করে। শীতলের রাজকে দেখলে ওই মেয়ের দৃশ্য ভেসে ওঠে। শীতলের ভীষণ কষ্ট হয় ওই কথা মনে পড়লে। শীতল এখন কারো সাথে থাকতে চায় না, সে সব ছেড়ে দেশের বাহিরে চলে যেতে চায়। সজল তাকে এই বিষয়ে সাহায্য করেছে। রাজের সাথে সারা জীবন থাকতে পারবে না সে বাবা মা ভাইয়ের জন্য। শীতল নিজের খুশির জন্য তার বাবা মা ভাইয়ের ক্ষতি চায় না, তাদের কবর দেখতে চায় না। আত্মহত্যা মহাপাপ, তাই শীতল মুক্তির জন্য এই দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তাহলেই শীতলের সব কষ্ট চলে যাবে। কষ্ট সহ্য করার ক্ষমতা শীতলের আছে, তা না হলে রাজের সাথে 1 বছর থাকতে পারত না। হঠাৎ ওয়াশরুমের ডোরে রাজ লক করল। শীতল কোথায় তুমি? কি করছো? আমি বেডরুমে ঘুমাচ্ছি। ধ্যাত মজা করছো? এতক্ষণ লাগে তোমার? ওয়াশরুম থেকে বের হও প্লিজ। শীতল ডোর খুলে চিৎকার করে বলল, কি হয়েছে আপনার জন্য কি ভালো করে গোসলও করতে পারবো না? রাজ হেসে বলল, তাই বলে এতক্ষণ? আমার বুকের মধ্যে চিন চিন ব্যথা করে তোমাকে কিছুক্ষণ না দেখলে।
শীতলেরও প্রচণ্ড ব্যথা করে রাজের ভালোবাসার জন্য। বাট কি করবে ও? ও তো প্রতিজ্ঞাবদ্ধ, কখনো রাজের সাথে ভালোবেসে তার সাথে জীবন কাটানোর ভাগ্য ওর নেই। আসল কথা হলো শীতলের প্রথমে ওইভাবে রাজের বুকে ওই মেয়েকে দেখে মাথা নষ্ট হয়েছিল, যার কারণে সে প্রায় পাগলের মতো বিহেভ করেছে। কিন্তু ঠিক বুঝতে পেরেছে রাজ কখনো শীতল ছাড়া অন্য কাউকে বুকে জড়িয়ে ধরতে পারে না। সে তো কখনো শীতলকে ছাড়া অন্য কাউকে তাকিয়ে পর্যন্ত দেখে না। রাজের ছোঁয়াতে শীতল বাস্তবে ফিরে এলো। শীতল টাওয়াল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসল চুল মুছতে। রাজ হঠাৎ শীতলের হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছে দিতে লাগলো শীতলের। শীতল চোখ বন্ধ করে আছে। তার অসম্ভব কষ্ট লাগছে। শীতলকে ফুটবল হলে চলবে না। তাকে যেভাবেই হোক না কেন রাজকে দূরে সরিয়ে পালাতে হবেই। তার জন্য রাজের সাথে যত রকম দুর্ব্যবহার করতে হয় তাই করবে। শীতল রাগী লুক নিয়ে টাওয়ালটা দূরে ছুঁড়ে মারল। আমার কারো হেল্পের দরকার নেই। শীতল বারান্দায় চলে গেল। রাজও বারান্দায় গিয়ে শীতলকে বলল, নাইট গ্রাউন ছেড়ে শাড়ি পরতে। নাইট গ্রাউন রাতের জন্য তাই রাতে পরতে। আর শাড়ি দিনের জন্য তাই দিনের বেলা শাড়ি পরতে। শীতল শাড়ি পরতে জানে না তাই নাইট গ্রাউন পরে আছে, এটা রাজ বেশ বুঝতে পারছে। শীতল রেগে তাকিয়ে রাজকে বলল, আমি শাড়ি পরতে জানি না বলে আপনি বারবার শাড়ি পরানোর নামে আমার সুযোগ নিন, আর আমায় টাচ করেন সুযোগ বুঝে। এটা আর হবে না। রাজ শীতলকে দেয়ালের সাথে চেপে ধরে রাজ বলল, আমি সুযোগ নেই তোমার? আমার ছুতো লাগবে তোমাকে টাচ করতে? কেন আমি এমনিতে পারবো না তোমাকে টাচ করতে? আমি কি পারি আর না পারি সেটা নিশ্চয় জানো না? শীতলের চোখ বন্ধ হয়ে গেল রাজের কথার ভয়ে। রাজ কি করতে পারে আর না পারে সেটা শীতল ভালো করে জানে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? শাড়ি পরবে নাকি পরবে না? আমি দরকার পড়লে সুইমিং স্যুট পরে থাকবো, তাতে আপনার কি? রাজ হেসে বলল, আসলেই আমার কিছু না, বাট সুইমিং স্যুটে তোমাকে কি যে হট সেক্সি লাগবে আমার তো ভেবেই সেই লেভেলের খুশি লাগছে। আচ্ছা দাঁড়াও, এখনই সুইমিং স্যুটের অর্ডার দিই আমার আর তোমার জন্য। এই বাংলোতে তো একটা সুইমিং পুল আছে, আমরা দুজন মনের সুখে সাঁতার কাটবো, ঠিক আছে ডার্লিং? শীতলের তো চোখ কপালে উঠে পড়েছে রাজের কথা শুনে। শীতল তো এমনি এই কথা বলেছে আর রাজ তো সিরিয়াসলি নিচ্ছে। শীতল এক চিৎকার দিয়ে বলল, আমি শাড়ি পরবো। আমাকে শাড়ি পরিয়ে দিন প্লিজ। রাজ হেসে বলল, এই তো লাইনে এলে আমার লক্ষ্মী জাদু বউ। শীতলকে একটা সবুজ শাড়ি পরিয়ে দিল রাজ। শীতলকে অসম্ভব সুন্দর লাগছে। রাজ শীতলের থেকে চোখ ফেরাতে পারছে না। শীতলকে বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করছে রাজের। শীতল শাড়ি পরতেই বারান্দায় চলে গেল। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর শীতলকে দেখছে। এই মুহূর্তে শীতলকে সবচেয়ে সুন্দরী লাগছে পুরো মহাবিশ্বের মধ্যে। এরকম একটা চমৎকার মেয়ের জন্য সারা জীবন অপেক্ষা করে লড়াই করতে পারবে পৃথিবীর সাথে। রাজ ভাবছে শীতলের জন্য সারা জীবন সব ছেড়ে এখানেই পড়ে থাকবে দরকার পড়লে। এই জায়গা খুব নিরাপদ রাজ আর শীতলের জন্য। শীতল ভাবছে রাজকে এত অপমান করা হয়েছে, এখনো অপমান করা হচ্ছে, তবুও কেন রাজ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না? রাজ তো শীতলকে নিজের করে পেয়েছে কতবার। রাজের কাছে শীতলের প্রয়োজন নেই, তাহলে কেন সে শীতলকে নিয়ে পড়ে আছে? রাজ তো দেখতে পুরো হিরোর মতো। রাজের কি নেই? সব আছে রাজের। রাজের পেছনে মেয়েরা লাইন লাগিয়ে রয়েছে। রাজ তো চাইলে কারি কারি সুন্দরীদের নিজের প্রেমে ফেলতে পারে। রাজের শুধু একটাই ভাবনা, শীতল যতটা সুন্দরী ততটাই ওর মন সুন্দর, তা না হলে যার কাছে নিজের সম্মান হারিয়েছে তাকে স্বামী হিসেবে মেনে কেন? শীতল রাজের কোমল হৃদয় বলে কিছু আছে, সেটা বুঝিয়ে দিয়েছে রাজকে। শীতল সমপূর্ণ নিষ্ঠা দিয়ে স্ত্রীর কর্তব্য পালন করেছে। এমন একটা মেয়েকে পাওয়া ভাগ্যবানের হয়। শীতল শত শত অপমানের পরেও রাজকে ছেড়ে যায়নি। সব সময় শত শত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রাজকে। তাহলে রাজ কেন পারবে না শীতলের অভিমান রাগ ভাঙাতে? শীতল যে কোনো চাপে পড়ে এমন করছে রাজের সাথে, সেটা রাজ বুঝতে পারছে।
রাজের দুর্ভাগ্য এখনো সেই গোপন কথা বের খেতে পাচ্ছে না। রাজ শীতলদের বাড়ির সব জায়গায় সিকিউরিটি লাগিয়ে রেখেছে। রাজন আর রোদের সাথেও গার্ড লাগানো আছে। রাজ ইচ্ছে করলে শীতলের বাবাকে পথে বসাতে পারে, বাট সেটা সে করবে না। একবার শীতল রাজের মন শুদ্ধ করে দিয়েছে, সেই মনে আর কোনো কালিমা লাগাবে না। এমনিতেই রাজ আগে অনেক অন্যায় করেছে, বাট রাজ রোদকে কঠোর শাস্তি দিয়েই ছাড়বে। রোদের জন্য আজকে তারা দুজন এভাবে কষ্ট পাচ্ছে। রোদকে রাজ তার পায়ের কাছে ফেলবে রাজ, এতে কোনো সন্দেহ নেই। রাজ যতটা পারছে শীতলকে কেয়ার করছে। শীতলের যাবতীয় কাজ রাজ করে। শীতলের সাথে কঠোর ব্যবহার করে হলেও শীতলকে নিজের কাছে সযত্নে রেখেছে রাজ। এদিকে ময়মনসিংহের বাড়িতে হিমালয়ে অনেকগুলো চিঠি এসেছে কাজলের কাছে, সে ক্ষমা চাচ্ছে ওই দিন না আসায়। হিমালয় লাস্টবারের মতো অনুরোধ করেছে কাজলের সাথে দেখা করার জন্য। কাজল অনিচ্ছা সত্ত্বেও ময়মনসিংহের শ্যামলী বাংলো রেস্তোরাঁয় গেল আগের মতো হলুদ শাড়ি পরে সেজে গুজে। কাজল সেখানে গিয়ে অবাক হলো। কাজলের নামে পুরো রেস্তোরাঁ বুকিং করে রেখেছে হিমালয়। কাজল একটা টেবিলে বসতেই কেউ বলে উঠল _হ্যালো কাজল। কাজল পেছনে তাকিয়ে একটা রাজপুত্র দেখতে পায়। হলুদ শার্টে কালো সানগ্লাসে লোকটাকে অসম্ভব ভালো লাগছে। গা থেকে মিষ্টি পারফিউমের সুবাস বের হয়ে আসছে। কাজল আর হিমালয় সামনাসামনি বসে আছে। কাজল কিছু বলছে না, সে ভীষণ লজ্জা পাচ্ছে, তাকাচ্ছে না পর্যন্ত। হিমালয় কাজলের সাথে এমন ভাবে কথা বলছে যেন কাজলকে সে আগে থেকেই চেনে। হিমালয় প্রচুর কথা বলে। কাজল আর চোখে দেখল দুটো বিদেশি কোরিয়ান মেয়ে স্বচ্ছ শর্ট ড্রেস পরে মিউজিক বাজাচ্ছে। কাজল বেশ মডার, তাই বলে ওভার স্মার্ট না। মেয়েগুলোর কাপড় না পরলেও চলতো, এমনিতেই সব দেখা যাচ্ছে। হিমালয় যদি ওই মেয়েগুলোকে দেখে তাহলে কাজল বেশ লজ্জায় পড়ে যাবে। কাজল ময়মনসিংহে আছে বলেও ওয়েস্টার্ন ড্রেস পরে না এখন। ময়মনসিংহ হলো একটি শুদ্ধ সংস্কৃতি বিভাগ। কাজলে অবাক করে দিয়ে হিমালয় বলল, এই মেয়েগুলোকে এভাবে ড্রেস পরানোর মানে হচ্ছে আমাদের মতো কাস্টমারদের রেস্তোরাঁর প্রতি আকর্ষণ বাড়ানোর। তবে এগুলো এই পর্যন্ত, কারণ বাহিরে বের হলে আমাদের ময়মনসিংহের অর্ধেক লোক হার্ট অ্যাটাক করবে, এটা তো আর ঢাকা না। কথাগুলো বলেই হিমালয় হাসতে শুরু করল। কাজল বেশ লজ্জায় পড়ে গেল। কিভাবে হিমালয় বুঝল কাজল কি ভাবছে? কাজল খেয়াল করল হিমালয়ের একটা চোখ নড়ছে না, চোখটা একটা পলকও ফেলছে না। এদিকে রাজ শীতলকে বারবার খাওয়ার জন্য ডাকছে, তবুও শীতল রুমের দরজা ওপেন করছে না। রাজ ভয় পেয়ে গেল। শীতল কি পালালো নাকি? রাজের প্রচণ্ড ভয় আর রাগ লাগতে শুরু করল। রাজ দরজা ধাক্কা দিচ্ছে আর ভাবছে একটু আগের কথা, যেখানে রাজ শীতলকে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল। শীতল সেটা দেখার পর রুমে গিয়ে দরজা লক করে আছে। শীতলকে ওই দিন রাতের ফুটেজ দেখানো হয়েছিল। শীতল তখন ফুটেজ দেখে কিছু বলেনি, বাট মনে মনে ভেবেছে এটা না দেখালেও চলতো, বিকজ শীতল তো রাজকে চেনে, সে কখনোই শীতলকে ধোঁকা দেবে না। মুখে মুখে রাজকে অবিশ্বাসের কথা বলার একটাই কারণ, সেটা হলো রাজকে নিজের থেকে দূরে সরানোর একটা পথ। কাজলের বেশ লজ্জা লাগছে। হিমালয় এগুলো কি বলছে? কাজলের মুখ লাল হয়ে গিয়েছে। হিমালয় হাসতে হাসতে বলল, তোমার তো এখনই যা অবস্থা, বাকি জীবন তোমাকে নিয়ে চলবে কি করে? কাজল অবাক হয়ে তাকালো হিমালয়ের দিকে। হিমালয় কথা ঘুরিয়ে বলল, আচ্ছা এত বোঝার কাজ নেই, এখন এই স্যুপ খাও। কাজল মাথা নিচু করে স্যুপ খেলো কিছুটা। কাজলের কেমন যেন সব উল্টো পাল্টা লাগছে। কাজলের মাথা ঘুরছে আর ঘুম পাচ্ছে। কাজল ঝিমঝিম চোখ নিয়ে শেষবারের মতো হিমালয়ের দিকে তাকিয়ে তার হাসিময় মুখখানি দেখল। রাজ দরজাটা জোরে জোরে ধাক্কা দিয়ে ওপেন করল। রাজ দেখল শীতল শাড়ি পরছে। শাড়ি পরছে বলতে শাড়ি পরার চেষ্টা করছে। রাজ কিছুটা নিশ্চিত হলো যে শীতল ভুল কিছু করছে না। রাজের তো ভয়ে প্রায় মরে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছিল। রাজ বলল, কি ব্যাপার, তুমি শাড়ি পরছো কেন? কোথাও যেতে ইচ্ছে করছে কি? আমাকে বলতে আমি তোমাকে শাড়ি পরিয়ে বাহিরে নিয়ে যেতাম। আপনাকে কেন বলবো?
তাও শাড়ি পরাতে। আপনি আর কখনো যেন আমাকে শাড়ি পরাতে না পারেন, এজন্যই আমি শাড়ি পরা শিখছিলাম। সব সময় শাড়ি পরানোর নাম করে আমাকে টাচ করার কোনো মানেই হয় না। আমার ঘৃণা লাগে আপনার ছোঁয়ায়। রাজ কিছু বলতে চেয়েও বলল না। রাজের প্রচণ্ড রাগ উঠল। সে নিজেকে কন্ট্রোল করতে করিডোরে চলে গেল। শীতল বসে বসে বোর হচ্ছিল, তাই সে টেলিভিশনের সামনে বসল একটু চ্যানেল ঘোরাঘুরি করতে। আজকাল চ্যানেলে চ্যানেলে কি সব বাজে বিজ্ঞাপন দেয়। রাজ শীতলের পাশে বসে বসে পায়ের উপর পাতলে ল্যাপটপে অফিসের কাজ করছে। শীতল একটা চ্যানেলে দেখল চিকন মোটা হওয়ার বিজ্ঞাপন। সব সময় হার্বাল ঔষধের বিজ্ঞাপন কেন দেখানো হয় সেটাই শীতল বুঝতে পারে না। রাজ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, শীতল, তোমার তো মেদ কমানোর প্রয়োজন নেই, তুমি তো এমনিতেই মাশাআল্লাহ স্লিম ফিট বডির গার্ল। বলেই রাজ হাসি দিল। শীতলের বেশ রাগ হলো। সে অন্য চ্যানেল দিল। সেখানেও নাম্বার 1 আরেকটি বিজ্ঞাপন দেখতে পেল শীতল। হর্ষ পাওয়ার নামের বিজ্ঞাপন। একজন বলছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কমে গিয়েছে, তাহলে হর্ষ পাওয়ার সেবন করুন। শীতল আর চোখে রাজের দিকে তাকালো। রাজের তো এমনি নেই কোটি কোটি প্রেম আকাশ থেকে পড়ে। আচ্ছা, এমন কোনো কিছু নেই যা দিয়ে প্রেম ভালোবাসা কমে যায়? এই ঔষধ হলে ভালোই হতো, তাহলে তারা দুজন খেয়ে নিত আর দুজনেরই কষ্ট কমে যেত। শীতল, এই ঔষধ জীবনেও তৈরি করা হবে না। বৃথা ভাবনা ভেবো না, একটু আমার কথা ভাবো। আর এই বিজ্ঞাপনটা কিন্তু বেশ, ভাবছি হর্ষ পাওয়ার জন্য অর্ডার করব। তাহলে আমার প্রতি তোমার একটু ভালোবাসা তৈরি হবে। এই লাইফে তো কখনো নিজে থেকে আমাকে একটু আদর করবে বলবে মনে হয় না। এটার হেল্প আমাকে নিতেই হবে দেখছি। শীতল রাজের দিকে রেগে তাকালো, তারপর সোফায় থাকা কুশন দিয়ে রাজের মাথায় মেরে করিডোরে চলে গেল। রাজ লোপটপে কাজ করা অবস্থায় কিছুক্ষণ হাসল। কাজলের জ্ঞান ফিরল। সে নিজেকে একটা বেডে আবিষ্কার করল। পাশে তাকিয়েই কাজল হিমালয়কে দেখতে পেল। হিমালয় একটা পানির গ্লাস কাজলকে খেতে দিল। কাজল গ্লাসটাকে ফ্লোরে ছুঁড়ে মারল। আপনার কি উদ্দেশ্য? আমাকে এভাবে এখানে আনা হয়েছে কেন? আপনি সুপে কিছু মিশিয়র ছিলেন। কাজল বেড থেকে উঠে দরজায় নক করল। দরজা বাহির থেকে লাগানো ছিল। কাজ বেশ ভয় পেয়ে গেল। প্লিজজ কাজল, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। এখানে বসো, তোমাকে কিছু কথা বলার আছে। কাজল বাধ্য হয়ে বেডে বসল। হিমালয় তার চোখের সানগ্লাসটা খুলে ফেলল। কাজল, ভালো করে দেখো, আমার এই চোখ নড়ছে না, কারণ চোখটা মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে। তোমার কাজিন রাজ এই কাণ্ড ঘটিয়েছে। কাজল চমকে উঠল। হিমালয় আবার বলতে লাগল, স্কুলে থাকাকালীন রাজ আমার এই কষ্টটা দিয়েছে। রাজ নিজের ভুল বুঝতে পেরে আমাকে কথা দিয়েছিল তার বোনের সাথে আমার বিয়ে দেবে। একদিন রাজের সাথে তোমাকে আমি দেখেছিলাম। বিশ্বাস করো, সেদিন থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। প্রথমে তোমাকে রোজা ভেবেছিলাম। ভেবেছিলাম রাজের বোনকে বিয়ে করে প্রতিশোধ নেব, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মাইন্ড পাল্টেছে। হিমালয় কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করল, একদিন জানতে পারি তুমি রোজা না, রোজার মৃত্যু হয়েছে। রোজা একজনকে ভালোবেসে আত্মহত্যা করেছে। রোজা ভালোবাসার মূল্য দিয়েছে নিজের জীবন দিয়ে। রোজার ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছিল। এরপর থেকে আমি তোমাকে ফলো করতাম। আমি তোমার আশেপাশে থাকতাম। তোমার মনে আছে, বিভিন্ন জায়গা থেকে তোমার নামে পার্সেল আসতো, আসলে ওগুলো আমি পাঠাতাম। সরাসরি তোমাকে ভালোবাসি বললে তুমি মানতে না। তুমি তো যে সে মেয়ে নও। তার উপর রাজও এটা মেনে নিত না। তাই তো একটা প্ল্যান করলাম। তোমার মনে ধীরে ধীরে চিঠির মাধ্যমে আমার জন্য জায়গা করে নিলাম। তুমি তো সাইকোলজির স্টুডেন্ট, তাই তোমার মাঝে কৌতূহল কাজ করে খুব। তুমি পেপারের বিজ্ঞাপনগুলো পড়তে ভালোবাসো। বিশেষ করে হলুদ কালারের লেখা বিজ্ঞাপন। তাই তো আমি প্ল্যান করে শুধু তোমার জন্যই একটা বিজ্ঞাপন বানালাম একটা পেপারে, যেটা তোমার কাছে গিয়ে পড়ল। তুমি প্রতিদিন পেপার কালেক্ট করো পেপারওয়ালা থেকে। ধীরে ধীরে তোমাকে ইমোশনালি ফাঁসালাম, যেন আমার কাজ সহজ হয়।
কাজল ভাবতেই পারছে না এই লোকটাকে বিশ্বাস করে দেখা করতে এসেছিল ময়মনসিংহে। মানুষকে আসলেই বিশ্বাস করা যায় না। একটা মেয়ের অনুভূতির কথা একটা মেয়েই বুঝতে পারে। এভাবে তার মনকে নিয়ে খেলতে পারল হিমালয়। কাজল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, সেটা তোমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। এজন্যই তোমার চোখ থেকে পানি পড়ছে, কারণ যাকে ভালোবাসে মন সে যদি বিশ্বাস ভাঙে তাহলেই তোমার মতো চোখের পানি পড়ে। যেমনটা আমাকে বিশ্বাস করে তোমার চোখ থেকে পড়ছে। কাজল বলল, আমার সাথে এমন নাটক করার মানে কি? আগেই তো বললাম তুমি সরাসরি মানবে না আমার ভালোবাসা, কারণ তোমার মতো হেলেনাস্টিক বুদ্ধিমতী মেয়েরা আসল ভালোবাসা বুঝতে পারে না। তাই তোমাকে ট্রেপে ফেলে কাজটা করতে হয়েছে খুব সাবধানে। দেখো কাজল, আমি চাইলে সবকিছু লুকাতে পারতাম, বাট লুকাইনি, কারণ আমি চাই না নতুন রিলেশনে কোনো লুকানো সত্যি থাকুক। কিসের নতুন রিলেশন? নতুন রিলেশন মানে আমাদের বিয়ে। এজন্যই তো এত কিছু প্ল্যান করলাম। তোমাকে এমন ভাবে আমার মায়ে জড়িয়েছি যে তুমি চাইলেও এখন আমাকে ভুলতে পারবে না। কোনো কিছুতে মানাও করতে পারবো না। আপনাকে আমি কেন বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এখন তাই বিয়ে করবে। আমি কখন বললাম আপনাকে ভালোবাসি? বলতে হয় না, বুঝে নিতে হয়। তোমার আমাকে ভালোবাসতে বাধ্য করেছি। তোমার এই কারণেই কষ্ট লাগছে। ভালোবাসার মানুষ যদি মিনিমাম বিশ্বাস ভাঙে তখন চোখের পানি কথা বলে, যেমনটা তুমি চোখের পানি কথা বলছে। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। আমার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। আমার ইমোশনাল নিয়ে খেলোয়াড়ের সাথে আমি থাকতে চাই না। এখন আমি এখনই চলে যাব এখান থেকে। কাজল বেড থেকে উঠতেই হিমালয় কাজলকে বেডের সাথে চেপে ধরল। আমাকে না বলার সাহস হলো কি করে তোমার? আমি না শুনতে পারি না। আমি কয়েক বছর তোমার পেছনে পড়ে আছি সবকিছু বাদ দিয়ে, আর 1 বছর ধরে এত প্ল্যান করলাম, এত কষ্ট করে ট্রাপে ফেলে তোমার ভালোবাসা আদায় করলাম। আর তুমি কিনা চলে যাবে? ছাড়ুন আমাকে প্লিজ জজ। কাজল বেশ ভয় আছে, ভয়ে সে নিজের চোখ বন্ধ করে দিল। ছাড়ার জন্য তোমাকে ধরিনি। আজকের পর এমনিতেই তুমি আমার হয়ে যাবে। কারণ আজকে রাত তুমি আমার সাথে এখানে কাটাবে, এক রাত বাহিরে কাটানোর পর আমি ছাড়া তোমার কোনো অপশন থাকবে না। কখনো অন্য কোথাও তোমার বিয়ে হতে দেব না, সবাইকে আমি বলবো তোমার সাথে এক রাত কাটিয়েছি। প্ল্যানটা অনেক সুন্দর তাই না? কাজল গায়ের জোরে হিমালয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে একটা থাপ্পড় দিল। হিমালয় শান্ত গলায় বলল, থাপ্পড়টা তুমি ছাড়া অন্য কেউ দিলে তার হাত ভেঙে গুঁড়ো করে দিতাম। এটা তোলা রইল। আপনি এত জঘন্য লোক, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি জঘন্য হতে চাই না, তুমি রাজি হয়ে যাও, তাহলে আমায় এত কিছু করতে হবে না। সকালে তোমার সাথে এখানে আমার বিয়ে হবে। এখন রেস্ট নিয়ে মাথা ঠান্ডা করো। এখন থেকে আমি হলাম তোমার সবকিছু। হিমালয় হাসতে হাসতে চলে গেল রুম থেকে। কাজল বেডে বসে কাঁদতে লাগল। এই ঝামেলা থেকে উপরওয়ালার কাছে মুক্তি চাইল কাজল। কাজলের ভীষণ কষ্ট লাগছে। কেউ তাকে এভাবে ফাঁসালো আর সে ফেঁসে গেল। এত বড় গর্ধব সে হলো কি করে? রাজ শীতলকে খাওয়াচ্ছে নিজের হাতে। রাজ শীতলকে জোর করেই খাওয়াচ্ছে। শীতলের পছন্দের সব খাবার অর্ডার দেওয়া হয়েছে। রসালো ঝাল ঝাল কাঁকড়া ভাজা, রুই মাছের কালিয়া, এন্ড মৌচার ঘণ্ট। শীতলের এই খাবারগুলো দেখে বেশ লাগলো। শীতলের খুব ইচ্ছে করছিল খেতে, বাট ইগোর কারণে সে খেতে চাচ্ছিল না। রাজ শীতলের মনের অবস্থা বুঝতে পেরে শীতলকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে জোর করে। শীতল খাচ্ছে আর রাজের হাতে কামড় দিচ্ছে। রাজ তবুও কিছু না বলে শীতলকে খাওয়াচ্ছে। শীতলের হঠাৎ কক্সবাজের অপমানের কথা মনে পড়ল। সেখানে রাজ শীতলকে সবার সাথে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। রাজ হঠাৎ বলল, তুমি ওই কথা ভাবছো? কোন কথা? তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলাম। আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দেখো শীতল, তুমি হলে একের ভেতর সব। তুমি আমার ওয়াইফ এন্ড তুমি আমার গার্লফ্রেন্ড। রাজ মুচকি একটা হাসি দিল।
আপনার যে বিয়ের আগে কত কত গার্লফ্রেন্ড ছিল কে জানে? রাজ খাওয়ানো বাদ দিয়ে বলল। আমার কোনো কিছু ছিল না বিয়ের আগে। তবে বিয়ের পর একটা গার্লফ্রেন্ড হয়েছে, মানে তুমি, কারণ তুমি একের ভেতর সব যেটা একটু আগে বললাম। আমার বিলিভ হয় না। আপনি কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছেন। যেমন ওই দিন। শীতল কিছু বলল না, সে থেমে গেল। যেমন ওই দিন? মানেটা কি? আমি তো তোমাকে সিসিটিভি ক্যামেরা দেখিয়েছি। তুমি তো দেখেছো আমি কিছু করনি। রোদ আগে থেকেই রুমে পানিতে কিছু মিশিয়েছিল। তারপর ওই মেয়ে তোমার শাড়ি পরেছে। তারপর আমার যখন সেন্স ছিল না ওই মেয়ে সেই সুযোগে আমার গায়ে লিপস্টিকের দাগ বসিয়েছে। তারপর আমার শার্টের বোতাম। শীতল চিৎকার দিয়ে বলল, স্টপ ইট প্লিজ। আমি আর নিতে পারছি না। শীতল রাজকে বিশ্বাস করে। প্রমাণ না দিলেও রাজকে সে বিশ্বাস করত। প্রথমে ওই মেয়েকে এভাবে রাজের বুকে দেখে শীতল বেশ রেগে গিয়েছিল। কিন্তু পরে সে ভাবে এই একটাই রাস্তা রাজকে নিজের থেকে দূরে সরানোর। রাজের দুঃখ শীতল আর দেখতে পাচ্ছে না। শীতল কখনো বাবা মা ভাইকে খুন করতে পারবে না। শীতল স্বেচ্ছায় রাজের সাথে থাকলে সবাই আত্মহত্যা করবে। শীতলের কাছে এগুলো খুন বলেই মনে হবে। শীতল রোদকেও ক্ষমা করবে না। এজন্যই সে রাজনকে বিয়ে না করে লুকিয়ে চলে যাবে এদেশ ছেড়ে। সজল সবকিছু এরেজন্ট করে রেখেছে। এখান থেকে চলে গেলেই রোদের শিক্ষা হবে, এই জীবনে কখনো বোনের মুখ দেখতে পারবে না সে, মা বাবাও না। রাজের কষ্ট অপমানও শীতলকে দেখতে হবে না। শীতল চলে গেলেই রাজের মুক্তি। কিছুদিন গেলেই রাজ শীতলকে ভুলে যাবে, তখন নতুন কাউকে নিয়ে রাজ সুখী হবে। পৃথিবী উল্টে গেলেও শীতল কখনো রাজের হতে পারবে না। শীতল নিজের সুখের জন্য কখনো পরিবারের খুনি হতে পারবে না। শীতল রাজের হাতে কামড় দিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। রাজ শীতলের যাওয়ার পথে তাকিয়ে থাকল। রাজ মনে মনে ভাবছে সবকিছু কত তাড়াতাড়ি বদলে গেল। যে শীতল রাজের অপমান সহ্য করে রাজের জন্য শত শত ভালোবাসা উপহার দিত আর সব সময় খাবার নিয়ে বসে থাকত রাজের জন্য, সেই শীতল কিনা রাজকে ঘৃণা করে, একবারও জিজ্ঞেস করে না রাজ খেয়েছে কিনা। রাজ রাগে দুঃখে সামনে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। শীতল আওয়াজ শুনে রাজের সামনে এসে গ্লাসের টুকরো দেখল। আপনি আসলেই জানোয়ার। কখনো মানুষ হবেন না, দুঃখজনক। শীতল আবারও সামনে থেকে চলে এলো। রাজ এবার সামনে থাকা প্লেটটা ছুঁড়ে মারল। রাজ মাথায় হাত দিয়ে বলল, ইয়েস ইয়েস, আমি জানোয়ার, আমি অমানুষ, কেউ আমাকে ভালো মানুষ বানাতে পারল না। আমি এরকমই থাকব। আমি আমার ভালোবাসার জন্য যতটা নিচে নামতে হয় ততটা নামবো নিচে। কেউ শীতলকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। রাজকে অনেকক্ষণ ধরে কোথাও দেখা যাচ্ছে না। শীতল এই সুযোগে ভাবল এখান থেকে পালানো যাক। শীতল নিচে নামতেই রাজকে দেখতে পেল। রাজ সবে বাহির থেকে এসেছে। কি ব্যাপার, পালানোর চেষ্টা করা হচ্ছিল বুঝি? রাজের থেকে পালানো এত সহজ নয়। একটা কাজে গিয়েছিলাম। আমাকে দেখতে না পেয়ে মিস করছিল বুঝি? তোমার হার্ট ধক ধক করছিল বুঝি? দেখি দেখি কোথায়। ডোন্ট টাচ মি। সব সময় আমাকে ছোঁয়ার টেনশনে থাকুন তাই না? রাজ হেসে বলল, তোমাকে ছোবো না তো কাকে ছোবো ডার্লিং? তুমি তো আমার সব কিছু। থার্ড ক্লাসের মতো আমাকে ডার্লিং ডার্লিং ডাকবেন না খবরদার। আমি তো থার্ড ক্লাস, কবে ফার্স্ট ক্লাস ছিলাম বলো তো? তুমি আমাকে একটু ভালোবাসা দিলে তো আমি তোমার মতো ফার্স্ট ক্লাস হয়ে যেতে পারতাম। সন্ধ্যায় শীতল বেডে শুতেই রাজ পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। রাজের পরনে কোনো শার্ট ছিল না। এভাবে খালি গায়ের কি মিন সেটা শীতল বুঝতে পারল। আমাকে ছাড়ুন প্লিজ জজ। আমার থেকে দূরে থাকুন। টাচ করবেন না আমাকে। রাজ হেসে বলল, শুধু টাচ নয়, আরো অনেক কিছু করব তোমার সাথ। রাজ শীতলের চুলগুলো ধরে শীতলের ঠোঁটে চুমু দিল। রাজ শীতলকে বেডে শুইয়ে দিয়ে শীতলকে আদরে ভরিয়ে দিতে শুরু করল। শীতল রাজকে আটকানোর চেষ্টা চালিয়েও পাচ্ছে না আটকাতে। শীতল ইচ্ছে মতো রাজর পিঠে খামচি দিচ্ছে। রাজের মতো বডি বিল্ডারের কাছে এগুলো সুরসুরির মতো লাগছে।
সেই শীতলের খামচিগুলোতে আরো পাগল হয়ে গেল। শীতলের মন এমনিতেই খারাপ, তার উপর রাজ এমন করছে জোর করে। শীতলের শাড়ি প্রায় খুলে ফেলেছে রাজ, তখনই শীতল রাজকে খুব জোরে নিজের থেকে একটু দূরে সরিয়ে জোরে জোরে বলল, আর কত রেপ করবেন আমাকে? এভাবে জোর করে কতদিন? আমাকে কবে মুক্তি দিবেন? কতবার বলবো আপনাকে আমার থেকে দূরে থাকুন? রাজ ভাবতেও পারেনি শীতল এমন কথা বলবে এই মুহূর্তে। রাজকে এখন অপমান করলেই পারত শীতল। এই অবস্থায় নিজের স্বামীকে এভাবে অপমান কোনো স্ত্রী করে না। রাজের কাছে প্রচণ্ড অপমান বলে মনে হলো শীতলের কথাগুলো। বারবার রাজকে শীতল জঘন্য কথা কেন মনে করিয়ে দেয়। রাজের কতটা কষ্ট হয় এই কথাগুলো শুনলে সেটা রাজ জানে। রাজের বুক ফেটে যাচ্ছদ কষ্টে। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে রাজের মাথা পুরো রাগে ফেটে যাচ্ছে। রাজ বেড থেকে উঠেই পাশে থাকা বিশাল শোপিজের কাচের বক্সটায় লাথি দিয়ে সেটা ভেঙে ফেলল। শুধু এটাই নয়, রাজ পাশে থাকা কাচের টেবিলটাও ভেঙে ফেলল। রাজের মাথায় রক্ত উঠে গিয়েছে, সে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সামনে যা পাচ্ছে তাই ভেঙে গুঁড়িয়ে ফেলছে রাজ। প্রতিটা জিনিসপত্র ভাঙার আওয়াজে শীতল কেঁপে উঠছে। শীতল ভয়ে কাঁপছে। এগুলো এই মুহূর্তে বলা ঠিক হয়নি রাজকে, সেটা শীতল বুঝতে পেরেছে। শীতল ঘুমন্ত বাঘকে জাগিয়েছে। এবার শীতলকে এই বাঘ হারে হারে মজা দেখাবে। শীতল কি করবে তা বুঝতে পারছে না। কিভাবে সে রাজের হাত থেকে আজ রাতে নিজেকে বাঁচাতে। রাজ আজ তাকে ছিন্ন ছিন্ন করেই ফেলবে। রাজের এই ধরনের রাগের সাথে শীতল বেশ পরিচিত। রাজ শীতলের দিকে তাকিয়ে নিজের প্যান্টের বেল খুলতে লাগল। শীতলের প্রাণ যায় যায় অবস্থা। শীতল এক লাফে বেড থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। শীতল ওয়াশরুমে ঢোকার আগে রাজ শীতলকে ধরতে গিয়ে শাড়িটা ধরল। শীতলের শাড়ি রাজের হাতে এখন। শীতল শাড়ি রেখে নিজেকে বাঁচালো। রাজ ওয়াশরুমের দরজায় জোরে জোরে চাপ দিল আর বলল, শীতল ভালো হবে না, দরজা খোলো আর আমার কাছে এসো। আমি দরজা খুললে ভালো হবে না কিন্তু। শীতল ভয়ে একাকার হয়ে আছে, সে কিছুতেই দরজা খুলছে না। শুধু কাঁদছে আর আল্লাহকে স্মরণ করছে। রাজের রাগ যেন ঠান্ডা হয়ে যায় এই দোয়া করছে শীতল। শীতলের খুব শীত করছে। এই শীতে এভাবে থাকা যায় না। শীতল খুব আফসোস করছে এভাবে ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়ে। এবার শীতলকে এই ভুলের মাসুল দিতে হবে। রাজ রেগে জোরে জোরে শীতলকে বলছে দরজা খুলতে।